গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্মণ তস্मै শ্রী গুরবে নমঃ। এই ছিল ভারতের গুরুকুল শিক্ষা ব্যবস্থার আদর্শ, শিক্ষকের আদর্শ, শিক্ষার্থীর আদর্শ। শিক্ষা ছিল ভারতীয় সমাজের রন্ধ্রে রন্ধ্রে, আর সেই শিক্ষা ছিল প্রতিটি প্রাকৃতিক ঘটনার সমাজবিজ্ঞানের, অধ্যাত্মবিদ্যা ও দর্শনের চুলচেরা বিশ্লেষণ। সেই বিশ্লেষণ তার্কিক প্রতিস্পর্ধায় এতটাই তীক্ষ্ণ আর অনুভবে এতটাই গভীর যে আজ আমরা তার গভীরতম স্তরে প্রবেশ করতেও হয়তো ভুলে গেছি, অক্ষম হয়ে গেছি। আর পুরাতন ভারতের নীতিজ্ঞান হারিয়ে আমরা আত্মবিস্মৃত হয়ে গেছি। ভারতীয়রা একদিন ভাষা ও ব্যাকরণকে, সাহিত্যকে, সমাজবিজ্ঞানকে, দর্শনকে, শাস্ত্রার্থ বা তর্কবিদ্যাকে, নীতিশাস্ত্র বা মোরালসকে, অধ্যাত্মকে, কৃষিকে, শস্ত্রবিদ্যাকে অর্থাৎ ওয়ারফেয়ারকে একটা রিমার্কেবল লেভেলে নিয়ে চলে গিয়েছিল, বিশ্বকে নেতৃত্ব দিচ্ছিল। আর সবচেয়ে বড় কথা, এই এডুকেশন সিস্টেম ছিল অত্যন্ত বাস্তবমুখী, প্রয়োগ নিপুণ, অর্থাৎ ক্যারেক্টার মেকিং, যা কিনা শিক্ষার মূল লক্ষ্য, সেটা এই শিক্ষায় সফলভাবে। এর প্রমাণ চাই, উদাহরণ দিচ্ছি। মেগাস্থেনিসের ভারত বিবরণ, এতে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে ইন্ডিয়ানরা অসম্ভব ন্যায়পরায়ণ, অর্থাৎ মরালস বাস্তব জীবনে প্রতিফলিত করতে তারা পেরেছিলেন। এছাড়া পর্তুগিজ পরিব্রাজক ভাস্কো ডা গামা, তিনিও বলেছেন যে অত্যন্ত আশ্চর্যের ব্যাপার যে সাধারণের থেকে সাধারণ ভারতীয়রাও প্রাণ সংশয়কর পরিস্থিতিতেও মিথ্যে কথা বলতে চাইত না। সেই ভারতীয়দের আজকের অধঃপতিত দশা কেন এবং কি করে হলো? কী ধরনের পরিবর্তন হলো শিক্ষা ব্যবস্থায়? আজ শিক্ষক দিবসের উপলক্ষে সেই বিষয়টি অ্যানালাইসিস করার চেষ্টা করি, আসুন। তো প্রথমে দেখে নিই কী ছিল, আর তারপর দেখব কি হলো, বা বলা ভালো কি কি হলো। তো প্রথমে কি ছিল? প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা। প্রাচীন ভারতের শিক্ষা তখনকার সামাজিক গঠনকেও নিবিড়ভাবে প্রভাবিত করেছিল। আগেই বলেছি যে এই শিক্ষাই ছিল ভারতীয় সমাজের রন্ধ্রে রন্ধ্রে। যোদ্ধাকে বৌদ্ধিক, শারীরিক, মানসিকভাবে এবং বৃত্তিগতভাবে ক্ষত্রিয় তথা যোদ্ধা বানানো। ব্রাহ্মণ ছিলেন শারীরিক, বৌদ্ধিক, সাংস্কারিকভাবে ব্রাহ্মণ। এই প্রক্রিয়া আদর্শগতভাবে ছিল ব্যক্তির প্রবণতার অভিমুখ অনুসারে নির্মিত। আবার বলছি, ব্যক্তির প্রবণতার অভিমুখ অনুসারে নির্মিত। মহাভারতেও আমরা এর অসংখ্য উদাহরণ পাই। বৈশ্যের শিক্ষণ প্রক্রিয়া ছিল তার ভবিষ্যৎ বৃত্তির অনুকূল। একইভাবে শূদ্র যারা ছিলেন তারা কোনো নিচু জাতি ছিলেন না, তারা এই 3 বর্ণের সেবা করতেন, কিন্তু সেই সেবার অর্থ তাদের জুতো পরিষ্কার করা নয়। শূদ্র ছিলেন তারাই যারা জীবন ধারণের জন্য একান্ত প্রয়োজনীয় বিদ্যাটুকু অর্জন করার পরেই গার্হস্থ্য আশ্রমে মন দিতেন। তারা অনেক কম বয়স থেকেই উপার্জন করতেন, এবং তখনকার যে মোরালস, যা কিনা আজকের যে ধোঁয়াশাময় এবং প্রায়োগিক ক্ষেত্রে প্রায়ই অনেকাংশে সুবিধাবাদী ওয়েস্টার্ন মোরালস, যা এখন আমাদের শেখানো হয়েছে বা হচ্ছে, তার চেয়ে অনেক স্পষ্ট ও ঋজু ছিল। সেই প্রাচীন নীতি শিক্ষা অনুসারে শূদ্ররা শিক্ষা প্রতিষ্ঠানে, ধর্মস্থানে ব্রাহ্মণদের দান ধ্যানের মাধ্যমে সমাজের বৌদ্ধিক ও সংস্কৃতিতে তাদের অগ্রগতিতে সাহায্য করতেন। এটাই ছিল সেই সেবা যা পরবর্তীকালে অপব্যাখ্যা হয়েছে এবং অনেক সময় বিকৃতভাবে প্রয়োগ বা অপপ্রয়োগও হয়েছে, বিশেষ করে মধ্যযুগ আস্তে আস্তে। ক্ষত্রিয়ের খাদ্যবীর্য এতটাই প্রবল ছিল যে দিগ্বিজয়ী আলেকজান্ডার ভারত আক্রমণ করে ক্ষুদ্র রাজ্যের রাজা পুরু বা পোরাস তাঁর পরাক্রমকে পরাস্ত করতে পারেননি। আলেকজান্ডারের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত ঐতিহাসিকরা যতই লিখুন পুরুর বীরত্বে মুগ্ধ হয়ে আলেকজান্ডার তাঁর রাজ্য ফেরত দিয়েছিলেন, বাস্তবে এই নীতিতে আলেকজান্ডার কখনোই চলেননি। আলেকজান্ডার এই নীতিতে চললে পৃথিবীর বাকি যেসব অংশ জয় করেছিলেন সেখানে এই প্রকার উদারতা দেখালে কি তার চলতো, নাকি এইভাবে অন্যের রাজ্য কেড়ে নেওয়া সম্ভব? এছাড়াও একটি চিঠির হদিশ পাওয়া যায় যা আলেকজান্ডার তাঁর মাকে লিখেছিলেন। সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে ভারতের মাটি অত্যন্ত কঠিন ঠাঁই, আপনি তো একজন মাত্র আলেকজান্ডারের জন্ম দিয়েছেন, এখানকার তো প্রত্যেক মাই এক একজন আলেকজান্ডারের জন্ম দিয়েছে। শিক্ষা ব্যবস্থার এই ঔৎকর্ষের কারণেই আমরা কৌটিল্যের মতো ব্রাহ্মণ্য শক্তি, অর্থাৎ কিনা রাষ্ট্র পরিচালন শক্তি, ও তারই প্রভাবে চন্দ্রগুপ্তের মতো ক্ষাত্র শক্তি
অর্থাৎ রাজশক্তির উত্থান দেখতে পাই, যা ভারতবর্ষে গ্রিকদের আক্রমণকে পরাস্ত ও প্রতিহত করতে এবং ভারতের সুখ, শান্তি, সমৃদ্ধির ধ্বজা উন্নত রাখতে সক্ষম হয়েছিল। এবার আসুন, এই শিক্ষা ব্যবস্থার পতন কখন কিভাবে হলো, এই বিষয়ে ঐতিহাসিকদের নানা মত আছে। তবে মোটামুটি একটা কথা বলা যায় যে সম্ভবত বৌদ্ধ যুগে সেটা হয়েছিল অনেকটা যে সনাতন শিক্ষা ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা বা দর্শন তার সেটা জটিল হয়ে পড়ার ফলেই হয়েছিল। যাই হোক, তো বৌদ্ধ যুগে অন্য প্রকার আইডিওলজি এবং অতি অহিংসার প্রসারের ফলে সমাজ ব্যবস্থায় কিছু পরিবর্তন হয়। ফলে সেই প্রকৃতির ব্রাহ্মণ ক্ষত্রিয়রা সেইভাবে সমাজে প্রভাবশালী ছিলেন না। তাদের শানিত জ্ঞান বুদ্ধি ও ক্ষত্রিয়ের অনমনীয় বীর্য ভারতে সেইভাবে পরাক্রান্ত রইল না। বরং ইতিহাসের বিশ্লেষণ করলে মনে হয় যে বৌদ্ধ যুগে বেশি প্রভাবশালী হয়ে ওঠেন বৈশ্য অর্থাৎ বণিক তথা ব্যবসায়িক গোষ্ঠী। আজকের দিনেও আমরা সেই ট্রেন্ডই কিন্তু দেখতে পাচ্ছি। আর তার সামান্য কিছু সুফল এবং বিপুল পরিমাণ কুফল দুটোই আমরা ভোগ করছি আজকের দিনেও। বৈশ্যদের বিপুল আর্থিক ক্ষমতা রাজশক্তিকেও বহুলাংশে কন্ট্রোল করতে শুরু করে সেই সময় থেকে। তবে এটা বলা যায় যে তখনও যেহেতু ভারতীয়দের মরালস অনেকাংশে স্ট্রং ছিল, তাই এখন যে কর্পোরাল করাপশন বা এক্সট্রিম কর্পোরাল এক্সপ্লয়টেশন আমরা ফেস করছি, সেটা হয়তো তখনও সেভাবে প্রবল নাও থাকতে পারে। এরপরেও কিছুকাল ভারতবর্ষ গুপ্তযুগের মতো অসাধারণ শাসনকাল দেখেছে, কিন্তু ক্রমে ক্ষাত্রশক্তির সেই বিপুল বিক্রমের পশ্চাদপসরণের সাথে সাথে এবং ব্রাহ্মণ্য বোধ শক্তির যে গভীরতা তারও পশ্চাদপসরণ ডিগ্রেডেশন ঘটে। বহিঃশত্রুর আক্রমণ তার ফলে প্রবল হয়ে উঠতে থাকে। আর অবশিষ্ট ক্ষত্রিয় রাজা এবং তাদের ব্রাহ্মণ মন্ত্রীদের মধ্যে পারস্পরিক যুদ্ধ বিগ্রহই বেশি হতো। সমগ্র ভারতকে একত্রিত করবার মতন প্রতিভাধর কেউ ছিল না। তারা পারস্পরিক যুদ্ধে শক্তি ক্ষয় করেছেন, কালও ক্ষয় করেছেন। এর ফলে বহিঃশত্রুর আক্রমণে বিধ্বস্ত হতে থাকে ভারতবর্ষ, শ্রমিক চিড়িয়া ভারত বিধ্বস্ত। এই আক্রমণের স্রোতের মধ্যে কিছু বিদেশি ভারতে বহিঃশত্রু হিসেবে এসেও পরবর্তীকালে ভারতের সাংস্কৃতিক পরিমণ্ডলে মিলে মিশে গিয়ে ভারতীয়ত্ব অর্জন করে ফেলে। কিন্তু ব্যতিক্রম হতে শুরু করে মুসলিম ইনভেশনের সময় থেকে। বিন কাসিম সিন্ধু প্রদেশ অধিকার করেন, কিন্তু তার চেয়ে অনেক গভীর প্রভাব পড়ে গজনির সুলতান মাহমুদের আক্রমণে। এই তুর্ক সম্প্রদায়ের লুটেরা প্রকৃতির সুলতান মাহমুদ ভারতকে লুট করেন 17 বার। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার 1018 সালের কনৌজ ও মথুরায় হামলা, লুট, মন্দির ভাঙা ইত্যাদি। তখনকার বিপুল সমৃদ্ধ কনৌজ সিটি আর কোনোদিন মাথা তুলে কনৌজ হয়ে দাঁড়াতেই পারল না। তো যাই হোক, এইখানে একটা পরিবর্তনের বাঁক আসতে শুরু করে ভারতীয় জীবনে। ইতিপূর্বের অধিকাংশ বহিঃশত্রু ভারতে এসে ভারতীয় সংস্কৃতিতে একেবারে লীন হয়ে গিয়েছিল। এই প্রথম ভারত দেখতে শুরু করে সাংস্কৃতিক ধ্বংসের বর্বর রূপ। কিন্তু গজনির মেহমুদ তবুও ভারতে থাকেনি, সে তাণ্ডব করে চলে যায়। কিন্তু এরপরে আরো বড় ভ্যান্ডালিজম অপেক্ষা করছিল ভারতের ভাগ্যে। এরপর আসে মোহাম্মদ ঘুরি। তার আক্রমণ প্রাথমিকভাবে প্রতিহত করেন রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহান। কিন্তু পৃথ্বীরাজ একটা বড় ভুল করেছিলেন। তিনি মোহাম্মদ ঘুরিকে পরাস্ত করেও বন্দি করেননি, তাকে ফিরে যেতে দিয়েছিলেন। আর সেটাই হলো ভারতের ভাগ্যের টার্নিং পয়েন্ট। দ্বিতীয়বার ঘুরি জয়চাঁদ নামক ভারতীয় রাজার সাথে মিলে পৃথ্বীরাজকে আক্রমণ ও পরাস্ত করেন। ঘুরি পৃথ্বীরাজকে বন্দি করেন ও নৃশংসভাবে হত্যা করেন। অন্যদিকে জয়চাঁদ, যিনি পৃথ্বীরাজের সাথে শত্রুতা করে বিদেশি শত্রু ঘুরির সঙ্গে সহায়তা করলেন, তার কি হলো? তাকেও পরবর্তীকালে ঘুরি হত্যা করে। এরপর ঘুরির মৃত্যু হলে তার একজন যোদ্ধা দাস এবং মিলিটারি জেনারেল, যিনি কুতুবউদ্দিন আইবক নামে খ্যাত, দিল্লির সিংহাসন দখল করেন এবং ক্রমে একজন স্বাধীন সুলতান হিসেবে ভারতের শাসন কার্য পরিচালনা করতে শুরু করেন। এইভাবে সমগ্র ভারতের রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ভাগ্য তুর্ক মুসলিমদের সম্পূর্ণ ভিন্ন কালচারের চাপে পিষ্ট হতে থাকে। কারণ এই তুর্কদের সাংস্কৃতিক ঐতিহ্য বলতে তেমন কিছু ছিল না। এরা একটা যোদ্ধা উপজাতি ছিল, যারা বিজিত শত্রুর ধর্ম, সংস্কৃতি, বিজ্ঞান, সাহিত্য এসব কিছুই বুঝতো না। কেবল সার্বিক ধ্বংসই তাদের কালচার ছিল। আজ যেখানে কুতুব মিনার দাঁড়িয়ে আছে, সেই জায়গায় অবস্থিত হিন্দু এবং জৈন মন্দিরগুলিকে ধ্বংস করে তাদের
ইট কাঠ যা কিছু ছিল সেই সব দিয়ে কুতুব মিনার তৈরি করা হয়। তার প্রমাণ ওই স্থাপত্যের মধ্যেই এখনো দেখতে পাওয়া যায়। এছাড়া এই ঘটনার পরিষ্কার লিখিত প্রমাণও পাওয়া যায়। মোহাম্মদ ঘুরিরই অন্য এক আর্মি জেনারেল বখতিয়ার খিলজি পূর্ব ভারত বিজয়ের সাথে সাথে নৃশংস লুণ্ঠন ও নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিপুল জ্ঞানভাণ্ডারের সম্পূর্ণ ধ্বংস সাধন করেন। এই রাজনৈতিক পথ পরিবর্তন থেকেই ভারতের সাংস্কৃতিক অবনমনের সূচনা হয়। পরবর্তীকালে কম বেশিভাবে এই সাংস্কৃতিক অপারেশন চলতে থাকে। জবরদস্তি করে অথবা লোভের বশে ধর্মান্তরকরণ, কালচার পরিবর্তন, বিদেশি কালচার চাপিয়ে দেওয়া ইত্যাদিতে নিষ্পেষিত হতে হতেও ভারতের ধর্ম, সংস্কৃতি, জ্ঞান চর্চার প্রচেষ্টা কোনো রকমে চলছিল। এরপর পশ্চিমী দেশগুলি থেকে বণিকের ছদ্মবেশে আসে আক্রমণকারী, সবাই জানে। তখনও অন্ততপক্ষে ভারতের 100% লিটারেসি অবশিষ্ট ছিল সত্য আচরণের নিষ্ঠা। এরপর ভারতের শাসন ক্ষমতা ছলে বলে কৌশলে গ্রহণ করে ব্রিটিশ। ততদিনে ভারতে হিন্দু মুসলমানের মধ্যে সমঝোতা এবং সাংস্কৃতিক বোঝাপড়া গড়ে উঠতে শুরু করে দিয়েছিল। এই সময়ে ব্রিটিশ শাসন হিন্দু, মুসলমান, জৈন, শিখ, বৌদ্ধ, পারসিক নির্বিশেষে সবাইকে নতুন এক সংকটের মধ্যে নিয়ে এক চরম জাতীয় আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করে ইংরেজরা তাদের কৌশলী ষড়যন্ত্রের মাধ্যমে। দ্য ব্রিটিশার্স ভেরি স্কিমিংলি ইন্ডিয়াকে তার নিজস্ব কালচার, হেরিটেজ সবকিছু থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে থাকে। ক্রমাগত ইন আ ভেরি ওয়েল প্ল্যান্ড ম্যানার তারা ভারতীয় জ্ঞান বিজ্ঞানকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। আমাদের প্রাচীন ভাষা সংস্কৃত, যে ভাষার বিজ্ঞানসম্মত ব্যাকরণিক মানে বৈয়াকরণিক বিন্যাস সম্পর্কে গোটা বিশ্ব মানে অ্যাডমিট করতে বাধ্য, সেই ভাষাকে তারা ডেড ল্যাঙ্গুয়েজ বলে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে। যে ভাষায় আমাদের প্রাচীন যাবতীয় জ্ঞান ও ভাণ্ডার রয়েছে সেই ভাষা থেকে আমাদের দূরে সরিয়ে দিচ্ছে। ফলে আমাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জ্ঞান সম্পর্কে আমরা ক্রমেই অজ্ঞ হয়ে গেছি। আমাদের ইতিহাসকে মাইথোলজি বলে চালিয়েছে, আমাদের ঐতিহাসিক সত্যকে ট্যাম্পারিং করে, আমাদের ইতিহাসকে বিকৃত করে আমাদেরই সামনে উপস্থাপিত করেছে। মহারাজ শিবাজিকে বলেছে লুটেরা। ভাবুন, ব্রিটিশরা লুটেরা নয়, লুটেরা হলেন শিবাজি মহারাজ। আমাদের শিক্ষা ব্যবস্থাকে নিজেদের প্রয়োজন অনুসারে ঢেলে সাজিয়ে আমাদের আত্মবিস্মৃতি ও হীনমন্যতার অতলে ডুবিয়ে দিয়েছে। অথচ যে সব ভারতীয় জ্ঞানকে তারা এত তাচ্ছিল্য দেখিয়েছে সেগুলিকেই নিজেরা নিঃশব্দে আয়ত্ত করে সেই জ্ঞান চুপি সারে নিজেদের বলে চালিয়েছে। এই প্রক্রিয়াকে ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোপ্রিয়েশন বলা হয়। উদাহরণ দেখুন, ফিবোনাচি স্পাইরাল। আমরা ফিবোনাচির আবিষ্কার বলেই জানি। সেই স্পাইরাল সিরিজকে খোদ ফিবোনাচি নিজে ইন্ডিয়ান সিরিজ বলে উল্লেখ করেছেন তাঁর বইতে, কিন্তু আমাদেরকে শেখানো হয়েছে এটা ফিবোনাচি সিরিজ। যদিও ভারতে এই সংখ্যা সিরিজ বহু আগে থেকেই আবিষ্কৃত হয়েছিল পণ্ডিত পিঙ্গলার দ্বারা, ভারতে একে মাত্রা মেরু বলা হতো। আরও উদাহরণ আছে। ফ্রেন্ড, স্কুল লেভেলে আমরা সকলেই কোয়াড্রেটিক ইকুয়েশন পড়েছি, আমাদের শেখানো হয়েছে এটা ওয়েস্টার্ন ফর্মুলা, কিন্তু এই ইকুয়েশনকে ব্রাজিলে ভাস্কর ফর্মুলা বলে পড়ানো হয়। আপনি কি জানেন? বুঝুন, আমাদেরই গাণিতিক ভাস্কর আচার্যের আবিষ্কারকে আমরা বিদেশি ফর্মুলা বলে শিখছি, এখনো শিখছি। আরো অসংখ্য আছে এমন উদাহরণ যেগুলো আমরা সকলেই জানি। যেমন ধরুন, আচার্য জগদীশ চন্দ্রের আবিষ্কার বিনা তারে শব্দ প্রেরণ কৌশল তথা রেডিও, সকলের চোখের সামনে অস্বীকার করে তাদের পেটেন্ট দেওয়া হলো তার ইতালীয় মার্কনি। এ তো আমরা সকলেই জানি। এছাড়া এই খেলা তো এখনো চলছে। হলদি দুধ, যা আমাদের দেশীয় টোটকা বলে পরিচিত এবং তার কার্যকারিতা আমাদের সকলের অবিসংবাদিতভাবে আমাদের সকলের কাছে জানা, এবং এই সব টোটকাকে পশ্চিমীরা চিরকালই মুখে কুসংস্কার বলে চালিয়ে এসেছে। আজকে সেটারই অনুকরণে হলদি দুধ ড্রিঙ্ক বার করে তারা বাজারে মানে প্লেস করেছে এবং এই ড্রিঙ্কের মহিমা কীর্তন করছে আর বলছে ওটা নাকি ওদের আবিষ্কার। আচ্ছা, শাল, কলা, পদ্ম পাতায় খাবার খাওয়াতে আছে আমাদের অনাদিকাল থেকে চলে আসছে, এবং যথারীতি পশ্চিমী রেস তাকে হাইজিনিক নয় বলে তকমা দিয়ে এসেছে। কিন্তু আজকের দিনে থালা পাকা বানিয়ে বলছে এটা তাদের নিজেদের ইনোভেশন এবং সেটা খুব হেলদি হয়ে গেছে। তো এই হিপোক্রিটদের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা আমাদের যে শিক্ষা দিয়েছে তারই ফল আজকের আমাদের এই দুর্দশা। কিন্তু তাহলে কি আমাদের সবই ভালো ছিল আর ব্রিটিশদের সবই খারাপ ছিল? ডেফিনেটলি নো। আমাদের দুর্বলতা, কুসংস্কার তো তৈরি হয়েই ছিল,
আর মন্দ করার ফাঁকে ব্রিটিশ ব্যবস্থা থেকে কিছু কিছু ভালো আমাদের হয়েছে। বিদেশি সভ্যতা আর ভারতীয় সভ্যতার মানে সংঘর্ষজনিত মন্থনে যে বিষ উঠেছে তা আমরা যেমন পান করেছি সবই, তেমন যা অমৃত উঠেছে তারও একাংশ অন্তত আমাদের মনীষীরা ছিনিয়ে আনতে পেরেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আজকের দিনে আমরা তারপরে আর এগোতে খুব একটা পারি। উল্টে সব মন্দ অংশগুলি আমরা আজকের দিনে আরো ভালো করে আয়ত্ত করছি। এই ব্যবস্থার আসল পরিবর্তন প্রয়োজন। ভরসা কিন্তু সেই শিক্ষকেরাই। আশা রাখি, শুধু আশা কেন, ভরসা রাখি যে সন্দীপ ঘোষের মতো শিক্ষকেরা সমাজের ব্যতিক্রম মাত্র। আজকের দিনেও তাই গুরু অর্থাৎ শিক্ষকেরাই সমাজের সুশিক্ষা তথা উন্নতির একমাত্র পর্ষা বললেও ভুল বলা হবে না। শিক্ষক শিক্ষার্থী উভয়ের কাছে এবং সমস্ত দেশ ও জাতির কাছেই তাই শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষক দিবস সুতরাং অতি তাৎপর্য।